নবম শ্রেণী পুষ্টি চ্যাপ্টারের বাকি অংশটা আজ আলোচনা করব। তাহলে পুষ্টির প্রধান উদ্দেশ্য হলো খাদ্যের মাধ্যমে দেহে শক্তি সংগ্রহ করা। পুষ্টির ফলে যেহেতু জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সুতরাং পুষ্টি এক প্রকার উপচিতি বিপাক। সংজ্ঞা কী দেব পুষ্টির? দেখো, বারে বারে এই অডিওটা শুনে যদি লিখে নিতে পারো, যে জৈবিক পদ্ধতিতে জীব পরিবেশ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে, অথবা প্রাণীদের ক্ষেত্রে সংগৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে দেহ গঠন ও ক্ষয়পূরণ করে বৃদ্ধি ঘটায় এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহার উপযোগী শক্তিতে রূপান্তরিত করে জীবনের মৌলিক ধর্মগুলি পালন করে, তাকে পুষ্টি বা নিউট্রিশন বলে। পরিপোষক কাকে বলে? যে সমস্ত জৈব ও অজৈব আহার্য সামগ্রী পরিবেশ থেকে গ্রহণ করে জীবেরা পুষ্টি সম্পন্ন করে, তাদের পরিপোষক বলে। পুষ্টির পর্যায়, উদ্ভিদের পুষ্টি এবং প্রাণীদের পুষ্টি সংজ্ঞাতেই বলা হলো ভিন্ন রকমের। উদ্ভিদের পুষ্টি দুটি পর্যায়, একটা হলো সংশ্লেষ, যেটা বলি আমরা সালোক সংশ্লেষ, তারপরে হলো আত্তীকরণ, অর্থাৎ যে গ্লুকোজটা তৈরি হলো সালোক সংশ্লেষ পদ্ধতিতে, সেই গ্লুকোজ থেকে তার শরীরের অন্যান্য সমস্ত জিনিস তৈরি করা। ওই গ্লুকোজটাই চেঞ্জ হয়ে ফ্যাট হবে, প্রোটিন হবে, ভিটামিন হবে, তার সেলুলোজ হবে, অন্যান্য কোষীয় যে উপাদান হবে। প্রাণী পুষ্টির পর্যায় পাঁচটা পর্যায়, একটা হচ্ছে খাদ্য গ্রহণ বা ইনজেকশন, পরিপাক বা ডাইজেশন, শোষণ অ্যাবজর্পশন, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন অ্যান্ড বহিষ্করণ বা ইজেকশন। হলোফাইটিক পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে জীবেরা পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় খাদ্য উপাদান সংগ্রহ করে খাদ্য সংশ্লেষ করে এবং সংশ্লেষিত খাদ্যের আত্তীকরণ ঘটিয়ে পুষ্টি সম্পন্ন করে, তাকে বলে হলোফাইটিক পুষ্টি। যেখানে ফাইটিক কথাটা ভাবে জানবে প্ল্যান্ট সম্পর্কে বলা হচ্ছে। যেমন উদাহরণ হলো সবুজ উদ্ভিদের পুষ্টি। আর হলোজৈবিক পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে জীবেরা জটিল খাদ্য গ্রহণ করে সেই খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে, তাকে হলোজৈবিক পুষ্টি বলে। যেখানেই জৈবিক কথাটা পাবে, জু থেকে আসছে, প্রাণী থেকে, সুতরাং প্রাণীদের পুষ্টি। খাদ্য কাকে বলে? যে সকল আহার্য দ্রব্য গ্রহণ করলে জীবের বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয়, রোগ ও অপুষ্টি থেকে দেহ রক্ষা পায় এবং দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, তাকে খাদ্য বলে। শক্তির উৎস হলো খাদ্য। খাদ্যের মধ্যে সালোক সংশ্লেষের সময় খাদ্যের মধ্যে সৌরশক্তিকে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করা হয় এবং প্রাণীরা সেই খাদ্য খেয়ে শ্বসন প্রক্রিয়ায় সেই খাদ্যকে ভেঙে সেই শক্তির মুক্তি ঘটায় এবং সেই শক্তির দ্বারা শরীর পরিচালনা করে। যে খাদ্য প্রাণীরা গ্রহণ করে সে খাদ্য খুব সরল হয় না, জটিল থাকে এবং সেটা শোষণযোগ্য নয়। এই জটিল খাদ্যকে শোষণযোগ্য, সরল এবং শোষণযোগ্য করার জন্য উৎসেচকের প্রয়োজন হয়। উৎসেচক তাহলে কি? উৎসেচক এক প্রকার দ্রবণীয় জৈব অনুঘটক, যা জীবদেহের সজীব কোষ থেকে খরিত হয়ে ওই কোষের নিয়ন্ত্রণাধীন না থেকে জীবদেহের নানা প্রকার রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। শুধু যে হজম করে তা না, কোষের মধ্যে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া চলছে, সেগুলোকে কন্ট্রোল করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে বা এনজাইম বলে। এনজাইমের দুটো অংশ, এর একটা অংশ প্রোটিন দিয়ে তৈরি, একে অ্যাপো এনজাইম বলে, বা প্রোটিন এবং প্রোটিনবিহীন যে অংশটা, একে কো এনজাইম বলে। ভিটামিনগুলো সাধারণত কো এনজাইম হিসেবে কাজ করে। এছাড়া এনএডিপি, এডিপি এগুলোও কো এনজাইম হিসেবে কাজ করে। আর অ্যাপো এনজাইম যেমন পেপসিন, ট্রিপসিন, এইসব, এই কো এনজাইম সহ সমগ্র এনজাইমটাকে বলা হয় হলো এনজাইম।
হলো মানে হোল থেকে হলো, সামগ্রিক। এবারে এনজাইমের যে অপ্রোটিন অংশটা, আমি বললাম যে প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলে, প্রোটিনবিহীন অংশ বা অপ্রোটিন অংশকে কো এনজাইম বলে। এনজাইমের এই অপ্রোটিন অংশটা প্রোটিনের সঙ্গে যদি দৃঢ়ভাবে সংলগ্ন থাকে তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, আর যদি শিথিলভাবে সংলগ্ন থাকে তাকে কো এনজাইম বলে। যে পদার্থের ওপর এনজাইমটা ক্রিয়া করে সেটাকে বলে সাবস্ট্রেট। যেমন আমরা আগের দিনে আলোচনা করেছি যে সিদ্ধ শর্করাকে টায়ালিন উৎসেচক মল্টোজে পরিণত করে, তাহলে টায়ালিনের সাবস্ট্রেট হলো সিদ্ধ শর্করা। ও সিদ্ধ শর্করার ওপরে টায়ালিন এনজাইমটা কাজ করছে। এবারে মল্টোজকে যদি ভাঙে তাহলে মল্টেজ, লিপিডকে যদি ভাঙে লাইপেজ, এরকম নামের শেষে সাধারণত এজ যোগ করে এনজাইমের নামকরণ হয়। তাহলে এনজাইমের বৈশিষ্ট্য কী? এনজাইম হলো প্রোটিনধর্মী জৈব অনুঘটক। আমরা অনুঘটকের নাম শুনেছি, যে অক্সিজেন তৈরির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক লাগে যাতে প্রক্রিয়াটা সহজে হয়, কিন্তু বিক্রিয়া শেষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া নিজে অংশগ্রহণ করে না, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্দীভূত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। ওই রকমই এটা প্রাণীদের ক্ষেত্রে উৎসেচক হলো অনুঘটকের মতনই, কিন্তু প্রোটিনধর্মী জৈব অনুঘটক যা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, এবং উৎসেচক নির্দিষ্ট বস্তু বা সাবস্ট্রেটের ওপর কাজ করে। যেমন টায়ালিন কখনো লিপিডের ওপরে কাজ করবে না, তার সাবস্ট্রেট নির্দিষ্ট, একটা নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচক ক্রিয়াশীল। সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়া ভালো হয়, যেহেতু ওটা প্রোটিন কলয়েড রূপে অবস্থান করে কোষের মধ্যে, সেহেতু বেশি তাপ হলে ওটা, যেমন ডিমটা যেমন বেশি তাপ দিয়ে সেদ্ধ করলে জমে যায়, শক্ত হয়ে যায়, তরল অর্ধতরল থাকে না, ওরকমই উৎসেচকও নষ্ট হয়ে যায়, ডিনেচার্ড হয়ে যায়। কিছু সংখ্যক লিপিড বিশ্লেষণকারী উৎসেচক ছাড়া প্রায় সমস্ত উৎসেচকই জল, গ্লিসারল এবং স্ট্রং অ্যালকোহলে দ্রবণীয়। অধিক তাপে উৎসেচক তঞ্চিত হয়ে যায়। এই যে ডিম সেদ্ধ করলে শক্ত হয়ে যায়, একে বলা হয় তঞ্চিত হওয়া, এবং নিষ্ক্রিয় হয়ে যায়, ডিনেচার্ড হয়ে যায়। প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট অম্ল ক্ষারের ভারসাম্যে ক্রিয়া করে। হজমের যে উৎসেচকগুলো সেগুলো পাচক উৎসেচক বলতে পারি। খাদ্য যেহেতু 3 প্রকার, শর্করা জাতীয়, প্রোটিন জাতীয় এবং লিপিড জাতীয়, সেহেতু এই 3 প্রকার খাদ্যের ওপর কাজ করে এমন উৎসেচকগুলো অ্যামাইলোলাইটিক উৎসেচক বা শর্করা ভঙ্গক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক, এবং লাইপোলাইটিক উৎসেচক বা ফ্যাট ভঙ্গক উৎসেচক বলা যেতে পারে। অ্যামাইলোলাইটিক উৎসেচক, যেসব উৎসেচক কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাদের অ্যামাইলোলাইটিক উৎসেচক বলে, যেমন টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ। যেসব উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাদের প্রোটিওলাইটিক উৎসেচক বলে, যেমন ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন। যেসব উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাদের লাইপোলাইটিক উৎসেচক বলে, যেমন লাইপেজ। এবারে কতগুলো এরকম উৎসেচকের নাম, তাদের উৎস, কোন সাবস্ট্রেটের উপর কাজ করে এবং কাজের ফল কী হয় সেটা একটু বলে নিই। অ্যামাইলোলাইটিক উৎসেচকের কথায় প্রথম আসি, যে মুখের মধ্যে টায়ালিন লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মল্টেজ, এটাও লালাগ্রন্থি থেকে অল্প মাত্রায় নিঃসৃত হয়, এটা মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এছাড়া অগ্নাশয় থেকে এবং আন্ত্রিক গ্রন্থি থেকে, আর আন্ত্রিক গ্রন্থি অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস এবং আন্ত্রিক গ্রন্থি থেকে যে সাক্কাস, এন্টেরিকাস বলে যে
হজমিরস নিঃসৃত হয়, তার মধ্যে মল্টেজ থাকে যা মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি থেকে অ্যামাইলেজ বলে আরেক প্রকার উৎসেচক নিঃসৃত হয় যা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। আন্ত্রিক গ্রন্থি থেকে সুক্রেজ নিঃসৃত হয় যা সুক্রেজ মানে যা সুক্রোজের ওপর মানে চিনি জাতীয় জিনিসের উপর কাজ করে, তাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। আর ল্যাকটোজ নিঃসৃত হয় আন্ত্রিক রস থেকে, ল্যাকটেজ নিঃসৃত হয় যা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। প্রোটিওলাইটিক উৎসেচক মেনলি পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, রেনিন। পেপসিন পাকস্থলী থেকে ক্ষরিত হয়, গ্যাস্ট্রিক পেপসিন, তা প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে এবং লোয়ার পলিপেপটাইডে পরিণত করে। ট্রিপসিন অগ্নাশয় থেকে আসে, পেপটোনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। ইরেপসিন আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়, পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। রেনিন পাকস্থলীতে ক্ষরিত হয়, দুগ্ধ প্রোটিনকে ভেঙে কেজিনে পরিণত করে। নেক্সট লাইপোলাইটিক উৎসেচক লাইপেজ। এটা পাকস্থলীতেও আছে, অগ্নাশয়েও আছে, আন্ত্রিক গ্রন্থিতেও আছে। এখান থেকে ক্ষরিত হয় এই তিনটে অঙ্গ থেকে। ফ্যাটকে বা লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। খাদ্যের কথা আসছি, যে এটা হলো পরিপাকের বিষয়। এতক্ষণ যেটা আলোচনা করলাম যে আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে কোথায় কিভাবে কোন ধরনের পাচক রসের সাহায্যে কোন দ্রব্য পাচিত হয়, এটা নিয়ে মোটামুটি বললাম। আর একটু ডিটেল বলি যে প্রোটিন জাতীয় যে খাদ্যকে হজমকারী উৎসেচক তাকে বলা হয় প্রোটিওলাইটিক উৎসেচক। সেটা অগ্নাশয় রসে থাকে ট্রিপসিন। এই ট্রিপসিন প্রোটিনকে অ্যালকালি মেটাপ্রোটিন, তারপরে স্টেজে প্রাইমারি প্রোটিওজ, তারপরে সেকেন্ডারি প্রোটিওজ, তারপরে পেপটোন, তারপরে পলিপেপটাইড, তারপর লোয়ার পেপটাইড, এই পর্যন্ত ভেঙে দেয়। সামটাইমস অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত ভেঙে দেয়। কাইমোট্রিপসিন দুগ্ধ প্রোটিনকে ভেঙে কেজিনেটে পরিণত করে। এছাড়া নিউক্লিয়েজ বলে উৎসেচক নিঃসৃত হয় যা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ এগুলোকে ভেঙে নিউক্লিওটাইডে পরিণত করে। ইলাস্টেজ বলে আরেক প্রকার উৎসেচক নিঃসৃত হয় যা ইলাস্টিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। কোলাজেনকে ভেঙে পেপটোনে পরিণত করে। ইরেপসিন লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক, পিত্ত রসের প্রয়োজন হয়। এই পরিপাকে আমরা এদিন আলোচনা করেছি যে পিত্ত রসের মধ্যে পিত্ত লবণ থাকে, সোডিয়াম টরোকুলেট এবং সোডিয়াম গ্লাইকোকুলেট, যা ফ্যাট জাতীয় খাদ্যকে ইমালশানে পরিণত করে, অবদ্রবে পরিণত করে। ইমালশান মানে তুমি জলের মধ্যে যদি খানিকটা সার্ফ গুলে দাও, সাবান গুঁড়ো গুলে দাও, দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নাও, দিয়ে যে জিনিসটা তৈরি হয় এটাকে বলা হয় ইমালশান। তখন তার সারফেস এরিয়াটা বেড়ে যায়। ফ্যাটগুলো যদি এক ফোঁটা তেল জলে ফেলো, দেখবে যে প্রথমে একটা বড় ড্রপলেট, তারপর সেটা নাড়িয়ে দিলে ছোটো ছোটো ড্রপলেট হয়ে গেল। মাছের ঝোল খাওয়ার সময় বাটিতে, বিশেষ করে শীতকালে দেখতে পাবে ছোটো ছোটো ড্রপলেটগুলো ভাসছে, লিপিড ড্রপলেটগুলো। এখন ওই অবস্থায় ওর সারফেস এরিয়া কম হওয়ার জন্যে যে লাইপেজ উৎসেচক ওখানে কাজ করতে পারে না সহজে। তখন সোডিয়াম টরোকুলেট এবং সোডিয়াম গ্লাইকোকুলেট ওই ফ্যাটটাকে ইমালশানে পরিণত করে, তখন ফ্যাটের পরিপাকটা সহজ হয়।
অগ্নাশয় রস এবং আন্তরিক রসে লাইপেজ উৎসেচক থাকে, যা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে ফ্যাটকে। এছাড়া কোলেস্টেরল এস্টারেজ বলে এক প্রকার উৎসেচক থাকে, যা কোলেস্টেরলকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং মুক্ত কোলেস্টেরলে পরিণত করে। লেসিথিনেজ বলে আরেক প্রকার উৎসেচক থাকে, যা লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডে পরিণত করে, প্লাস কোলিনে পরিণত করে। এই যে বিভিন্নভাবে যে হজম হলো, পাকস্থলীতে যে খাবারটা হজম হলো, পাকস্থলীতে খাবার প্রায় 4 ঘন্টার মতন থাকে। দেখবে ভাত খাওয়ার পরে অন্তত 4 ঘন্টা না হলে ঠিক খিদে পায় না। এই পাকস্থলীর মধ্যে খাদ্যটা আংশিকভাবে পাচিত হয়ে অর্ধতরল হয়ে যায়। এই খাদ্যের অর্ধতরল অবস্থাটাকে বলা হয় পাকমণ্ড বা কাইম। এই অবস্থায় খাদ্যটা পাকস্থলী থেকে নেমে আসে ডিওডিনামে। পাইলোরিক স্ফিংটার খুলে যায় আস্তে আস্তে। খাবারটা ডিওডিনামে যখন নামছে তখন পিত্তাশয় থেকে, আমি একটা পৌষ্টিকতন্ত্রের ছবি দিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে পিত্তাশয় থেকে যে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী, এই দুটো নালী এসে একটা সাধারণ পিত্তনালী গঠন করছে, একটা কমন ডাক্ট গঠন করছে, দিয়ে ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে। এই পিত্তরস এবং অগ্নাশয় রস দুটোই ক্ষারীয়, তার জন্য পাকস্থলীর যে আম্লিক পাকমণ্ড বা কাইম, সেটা তার অম্লত্ব নষ্ট হয় এবং ক্রমশ সেটা ক্ষারীয় হয়ে ওঠে। তারপর ডিওডিনাম, ইলিয়াম এবং জেজুনাম, এই 3টে অংশ দিয়ে গঠিত ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্তের মধ্যে মেনলি ইলিয়ামে খাদ্যরস সম্পূর্ণরূপে পাচিত হয় এবং ইলিয়ামের কিছুটা এবং জেজুনামে পাচিত খাদ্য শোষিত হয়। শোষণযোগ্য পদার্থে পরিণত হওয়ার পরে সেটা শোষিত হয়। এই শোষণযোগ্য পদার্থটাকে বলা হয় কাইল। তাহলে দুটো কথা পেলাম, একটা হচ্ছে পাকস্থলীর মধ্যে অর্ধতরল খাদ্যের অবস্থাটাকে বলা হয়, খানিকটা হজম হওয়ার পরে অর্ধতরল অবস্থাটাকে বলা হয় কাইম, কারণ পাকস্থলীর গাত্রটা সবসময়তেই আন্দোলিত হয়, দিয়ে ক্রাশ করে দেয় খাদ্যগুলোকে। এবং ক্ষুদ্রান্তে খাদ্য পাচিত হয়ে যখন শোষণযোগ্য তরল পদার্থে পরিণত হয় তখন তাকে বলা হয় কাইল। এবং পিত্তরসে কোনো রকম উৎসেচক থাকে না বলে পিত্তরস খাদ্য পরিপাকে প্রত্যক্ষ ভূমিকা নেয় না, কিন্তু ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক এবং শোষণে পিত্তরসের ভূমিকা আছে, পিত্ত লবণের ভূমিকা আছে। নেক্সট হচ্ছে যে আমরা পুষ্টির সংজ্ঞাতেই বলেছি যে খাদ্য গ্রহণ, খাদ্যের পাচন, তারপর খাদ্যের শোষণ, তারপর শোষিত খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ। আত্তীকরণ মানে এটা বিপাক ক্রিয়ার মধ্যে পড়ে। বিপাক হচ্ছে সমস্ত সজীব বস্তুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ভাইরাসের মধ্যে বিপাক প্রক্রিয়া হয় না বলে ভাইরাসকে মৃত বস্তুর মধ্যে ফেলা হয়, কিন্তু ভাইরাসের আরএনএ বা ডিএনএটা প্রজননক্ষম, তার পোষক কোষের মধ্যে ঢুকতে পারলে সেখানে প্রজনন সম্পন্ন করতে পারে, অর্থাৎ মাল্টিপ্লাই করতে পারে, সেই জন্য তার জীবের বৈশিষ্ট্য ওইটা ধরা হয়। তাহলে ভাইরাসের মধ্যে জীব ও জড়ের বৈশিষ্ট্য একই সঙ্গে বিরাজমান। জড়ের বৈশিষ্ট্য হলো তার মধ্যে কোনো বিপাক নেই। যাই হোক, সরল খাদ্যবস্তু কোষের প্রোটোপ্লাজমে মিশে যাওয়ার পর কোষের মধ্যে অনবরত গঠনমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই রাসায়নিক বিক্রিয়াগুলো সামগ্রিক রূপকে বলি আমরা বিপাক। জীবের জীবন ধারণের জন্য প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত গঠনমূলক এবং ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে একত্রে বিপাক বলে। এর মধ্যে যে সকল গঠনমূলক বিপাক ক্রিয়ায় কোষের মধ্যে কোনো পদার্থ সংশ্লেষিত হয়, যেমন ধরো যে প্রোটিনটা আমরা খেলাম, সেই প্রোটিনটা ক্ষুদ্রান্তে যেয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো, তারপর সেটা শোষিত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষে কোষে পৌঁছালো। কোষের মধ্যে প্রবেশ করার পরে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পুনরায় পলিমারাইজড হয়ে প্রোটিন তৈরি করলো, প্রয়োজনীয় প্রোটিন তৈরি করলো। তাহলে এই যে গঠনমূলক বিপাক ক্রিয়া,
নতুন পদার্থ সংশ্লেষিত হচ্ছে, এর ফলে কোষের শুষ্ক ওজন বাড়ে, একে বলে উপচিতি বিপাক। সালোক সংশ্লেষ, পুষ্টি উপচিতি বিপাকের উদাহরণ। আর অপচিতি, এগুলো হলো ভাঙনমূলক বিপাক ক্রিয়া। যখন কোষের মধ্যে থাকা খাদ্যবস্তু শ্বসন প্রক্রিয়ায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়, যার ফলে কোষের শুষ্ক ওজন হ্রাস পায়, এটা অপচিতি বিপাক বলে। শ্বসন তার একটা এক্সাম্পল। আরও অপচিতি বিপাক আছে। এবং মৌল বিপাক হার, তাহলে আমাদের শরীরে একটা বিপাক চলছে বললাম প্রত্যেকটা কোষের মধ্যে, এটা জীবের বৈশিষ্ট্য। তাহলে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বা মৌল বিপাক হার কাকে বলবো? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যগুলো পরিচালনার জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তার হারকে বলা হয় মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট। তাহলে বিপাক একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির কথা উল্লেখ করতে হবে, তবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হবে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায়, তখন খুব পড়াশোনা করছে বা চিন্তা করছে এমন নয়, বিশ্রামরত অবস্থায় মানসিকভাবেও দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যসমূহ পরিচালনার জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তার হারকে মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট বলা হয়। তাহলে বেসাল মেটাবলিক রেট বয়স অনুযায়ী যে এবং কাজের প্রকৃতি অনুযায়ী মানুষের দৈনিক ব্যয়িত তাপশক্তির পরিমাণ বিভিন্ন হয়। যে খুব দৌড়াদৌড়ি করে, যে একজন স্পোর্টসম্যান, তার বা যে অন্যান্য শারীরিক পরিশ্রম করে তার জন্যে যে পরিমাণ শক্তি লাগে একজন শুধুই বিশ্রামে থাকে তার জন্য লাগে না। যাই হোক, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির মোটামুটি 60 কেজি ওজন যার, তার বিএমআর হবে প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহের বহির্ভাগের জন্য 40 কিলো ক্যালোরি। এই প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহের বহির্ভাগের জন্য বা দেহের বহির্তলরা তার প্রতি বর্গমিটারে প্রতি ঘন্টায় 40 কিলো ক্যালোরি হিসেবে তার তাপশক্তি খরচ হবে। মোটামুটিভাবে বলা যায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির মৌল বিপাকের জন্য দিনে প্রায় 1728 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন, কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক গড়ে প্রায় 3000 ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। তাহলে এই দুটো কথা কীরকম? 1728 কিলো ক্যালোরি, এটা বিএমআর, মানে কোনো কাজ নয়, শারীরিক মানসিক বিশ্রামরত অবস্থায় এইটা মিনিমাম শক্তি লাগে শরীরটাকে চালু রাখার জন্য, কিন্তু শরীরের দৈনিক কাজকর্ম হিসাব করার জন্য মোটামুটি 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এই শক্তিটা পেতে হলে মানুষের একটা খাদ্য তালিকা বিজ্ঞানীরা তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলছেন যে 415 গ্রাম যদি আমরা কার্বোহাইড্রেট খাই, এবং কার্বোহাইড্রেট ভেঙে আমরা জানি 415 গ্রামের জন্য মানে 4 ক্যালোরি, 1 গ্রামে 4 ক্যালোরি হিসেবে 415 গ্রামের জন্য 1660 কিলো ক্যালোরি শক্তি পাবো। প্রোটিনেরও প্রায় তাই, 100 গ্রাম প্রোটিন লাগে, কিন্তু এখানে 4.1 কিলো ক্যালোরি পাওয়া যায় পার গ্রাম। তাহলে 100 গ্রামের জন্য 410 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। ফ্যাটের শক্তি দেওয়ার ক্ষমতা বেশি, শক্তি উৎপাদনকারী বেশি, সেই জন্য 100 গ্রাম ফ্যাট থেকে আমরা 100 × 9.3 কিলো ক্যালোরি 930 কিলো ক্যালোরি শক্তি পাবো। মোট শক্তি তাহলে এই তিনটে ক্যালোরি 1660, 410 আর 930 যোগ করলে 3000 কিলো ক্যালোরি হয়। এরপরে অনেক এই যে বিপাকের কথা হচ্ছিল, এই বিপাক সম্পর্কে আরও দু একটা কথা বলি। যে আমাদের শরীরে
যেমন সালোক সংশ্লেষ উদ্ভিদের শরীরে হয়, এটা উপচিতিমূলক বিপাক, তেমন আমাদের শরীরে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বলে বস্তু তৈরি হয়, একে গ্লাইকোজেনেসিস বলে। আবার কোনো প্রোটিন বা ফ্যাট থেকে, বিশেষ করে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, একে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস বলে, এগুলো উপচিতি। আবার গ্লাইকোলাইসিস আমরা শ্বসনের ক্ষেত্রে নাম শুনেছি, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর একটু আগে বললাম গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেন সৃষ্টি হয়। আমাদের যে গ্লুকোজটা খাই তার অনেকটা অংশ আমাদের মাসেলের মধ্যে এবং লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, যাতে দ্রুত গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে যদি শরীরে হঠাৎ গ্লুকোজ কমে যায়, তাহলে লিভার থেকে মাসল থেকে দ্রুত গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে গ্লুকোজ পাওয়া যাবে। গ্লাইকোজেন ভেঙে দিয়ে, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে যাওয়া, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজটা পাওয়া যেতে পারে। তো এই যে গ্লাইকোজেনোলাইসিস, এটা হলো অপচিতি বিপাক। তেমনি ফ্যাটি অ্যাসিডের জারণ, এটাও অপচিতি বিপাক। বিপাক সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া হলো। এবার বিপাকের তাৎপর্য হচ্ছে শরীরের বিভিন্ন অংশে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সের সঞ্চার করা, কোষের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ করা, কর্মশক্তি, তাপশক্তি সরবরাহ। তাহলে খাদ্য থেকে আমরা দুটো জিনিস লাভ করি, একটা হলো দেহের পুষ্টি লাভ করি, বৃদ্ধি ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পাই, আর একটা হলো শক্তি লাভ করি। এই শক্তিটা আমাদের দেহের কর্মক্ষমতা যোগায়। কিছু কিছু খাদ্য আছে যে সমস্ত খাদ্যে দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সাধনার জন্য খাদ্যের 6টি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ এবং জল সঠিক অনুপাতে থাকে, তাকে সুষম খাদ্য বলে। কি বললাম? যে সমস্ত খাদ্যে দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সাধনের জন্য খাদ্যের 6টি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ, জল সঠিক অনুপাতে থাকে, তাকে সুষম খাদ্য বলে। শিশুদের ক্ষেত্রে দুধ হলো সুষম খাদ্য, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নয়, কারণ দুধে যথেষ্ট পরিমাণ খনিজ পদার্থ, ভিটামিন সি, ক্যালোরি থাকে না, এবং অন্যান্য পুষ্টি উপাদানও যা থাকে তা যথেষ্ট নয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। দুধ একটা আদর্শ খাদ্য, কিন্তু সুষম খাদ্য নয়। এবারে মানবদেহে বিভিন্ন বিপাকীয় সমস্যা নিয়ে আলোচনা একটু করা যাক। যে শোষিত খাদ্যরস ক্ষুদ্রান্ত থেকে রক্তের মধ্যে প্রবেশ করে, বা ফ্যাট জাতীয় খাদ্য আমাদের ক্ষুদ্রান্তের যে ভিলি আছে তার মধ্যে থাকা ল্যাকটিয়াল বা পায়োশ্রেণীর মধ্যে প্রবেশ করে, এবং লসিকার সঙ্গে, আবার লসিকা বাহকগুলোর সঙ্গে রক্তবাহের যোগ আছে, সেজন্য আলটিমেটলি রক্তে প্রবেশ করে, এবং এইভাবে রক্তবাহিত হয়ে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছায়, এবং কলাকোষ সেগুলো গ্রহণ করে। এবং তারপরে তার বিপাক, কোষের মধ্যে সেই বিপাক হয়, কিন্তু বিপাকে অনেক সময় অনেক রকম অস্বাভাবিকত্ব দেখা যায়। যেমন কার্বোহাইড্রেট বিপাকের সময় কখনো কখনো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আমরা বলি সুগার হয়েছে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। এবং হাইপারগ্লাইসেমিয়া হলে হয়তো প্রস্রাব দিয়ে গ্লুকোজ বেরোতে পারে, প্রস্রাব টেস্ট করলেও ধরা পড়তে পারে। সব সময় ধরা পড়বে নয়, কিন্তু অনেক সময় ধরা পড়ে, তখন তাকে বলে গ্লাইকোসিউরিয়া। গ্লুকোজের পরিমাণ যদি আরও বেড়ে যায়, তাহলে কিন্তু মধুমেহ, বা মেহ মানে প্রস্রাব, মধুমেহ মানে প্রস্রাবে গ্লুকোজ থাকে, বা ডায়াবেটিস মেলিটাস রোগের সৃষ্টি হয়। আবার কখনো কখনো হয় কি, যে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায়, একে হাইপোগ্লাইসিমিয়া বলে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, হাইপোগ্লাইসিমিয়া। এটা হয় বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট,
ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন যারা, তাদেরকে নানা রকম ওষুধ দেওয়া হয় রক্তের সুগারটা কমানোর জন্য। অনেক সময় ইনসুলিন দেওয়া হয় যদি তাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস থাকে। তো সেই সমস্ত ওষুধের মাত্রা কম বেশি হয়ে যাওয়ার জন্য বা সময়ে খাদ্য গ্রহণ করে সময় মতন ওষুধগুলো গ্রহণ না করার জন্য, অনিয়ম করার জন্য অনেক সময় হয় কি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। তখন সে ইভিন অজ্ঞান হয়ে যেতে পারে। তখন তার রক্তে আবার নতুন করে গ্লুকোজ ঢোকাতে হয়, ইনজেক্ট করতে হয়। অমনি ফ্যাটের বিভাগেও অনেক রকম অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, যেমন রক্তে কিটোন বস্তু জমা হয়ে রক্তে কিটোসিস সৃষ্টি করতে পারে, এবং ডায়াবেটিস হলে এটা হয়, এবং মূত্রে ওই সমস্ত কিটোন বস্তু নির্গত হয়। এই অবস্থাটাকে বলা হয় কিটোনিউরিয়া। আবার রক্তে প্রস্রাবে গ্লুকোজ বেরোলে তখন তাকে বলি গ্লাইকোসিউরিয়া। এই ইউরিয়া মানে প্রস্রাবে বেরোচ্ছে, কিটোনিউরিয়া মানে কিটোন বস্তু বেরোচ্ছে প্রস্রাব দিয়ে, মূত্র দিয়ে। গ্লাইকোসিউরিয়া মানে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে মূত্র দিয়ে। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে বয়সকালে বিশেষ করে চর্বি জাতীয় পদার্থের বিপাকের গোলমাল হয়, রক্তে কোলেস্টেরল হয়। আমরা আজকাল শুনেছি সব, সুগার হয়েছে, কোলেস্টেরল হয়েছে। এই কোলেস্টেরলটা ধমনির গায়ে জমা হয়, দিয়ে ধমনির ভেতরে যে লুমেনটা, যে পথটা দিয়ে রক্তবাহী চলাচল করে, সেই লুমেনটা ছোট হয়ে আসে। তার ফলে সেরিব্রাল থ্রম্বোসিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এইসব রোগ হয়। চর্বি জাতীয় পদার্থের অস্বাভাবিক বিপাকের কারণে দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হয়ে ওবেসিটি রোগ হয়। অনেকে বেশি কার্বোহাইড্রেট খায়, বেশি ভাত খায়, তো সেই কার্বোহাইড্রেটও শরীরের মধ্যে বিপাক ক্রিয়ায় চর্বিতে পরিণত হয়, লিপিডে পরিণত হয়, দিয়ে ফ্যাট হিসেবে জমে যায় শরীরে, দিয়ে সে মোটা হয়ে যায়। তো অনেক সময় প্রোটিনের অস্বাভাবিক বিপাকের ফলে মূত্রে প্রোটিন নির্গত হয়, একে প্রোটিনিউরিয়া বলে। যকৃতে লিপিড যদি জমে যায়, ফ্যাট যদি জমে যায়, তো ফ্যাটি লিভার হয়। যকৃতের কোষে, হেপাটিক কোষগুলোতে ফ্যাট জমে গেলে ফ্যাটি লিভার হয়। তখন লিভার সিরোসিস হতে পারে। শরীরে যদি আয়োডিন বিপাক ঠিক মতন না হয় তাহলে গলগণ্ড রোগ হতে পারে। রক্তে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে আর্থ্রাইটিস বা বাত রোগ হতে পারে। এইরকম বিপাকজাত রোগ প্রচুর আছে। রোগের, আমাদের শরীরে যত রোগ হয় তার কিছু যেমন অপুষ্টির কারণে হয়, কিছু হচ্ছে বিপাকের গোলমালের ফলে হয়, আর কিছু হয় রোগ জীবাণু সংক্রমণের ফলে। তো এই সমস্ত বিপাকের সমস্যার কারণে সৃষ্ট রোগগুলো, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে।